আজকে এই সভায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আজকে একটি ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 10ই জানুয়ারি 10ই জানুয়ারি বাঙালির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী এই সরহদি উদ্যানে আত্মসমর্পণ করেছিল। এই সরহদি উদ্যান থেকেই জাতির পিতা 1971 সালে সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিল। ওই 7ই মার্চের ভাষণে জাতির পিতা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের জনগণ অক্ষরে অক্ষরে তা পালন করেছিল। পাকিস্তানি শাসকদের কোনো কর্তৃত্ব তখন বাংলাদেশে ছিল না। 32 নম্বরের ওই বাড়ি থেকে যে নির্দেশ জাতির পিতা দিতেন, বাংলাদেশের জনগণ সেই নির্দেশ মেনে চলতেন। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী আমার নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, অকাতরে গণহত্যা শুরু করে। জাতির পিতা 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে শত্রুমুক্ত করবার আহ্বান জানান। আর বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করে। আর হানাদার পাকিস্তানি বাহিনী 16ই ডিসেম্বর এই সরহদি উদ্যানে মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে। জাতির পিতাকে ইয়াহিয়া খান ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার মানুষের দোয়া এবং তাদের সংগ্রাম, মুক্তিযুদ্ধে বিজয়, বিশ্ব জনমতের চাপে পাকিস্তানি শাসকরা তাকে মুক্তি দিতে বাধ্য হয়। আর আজকের এই ঐতিহাসিক দিনে জাতির পিতা ফিরে আসেন তার আপন জন্মভূমিতে, তার প্রিয় বাংলাদেশের মাটিতে। 10ই জানুয়ারি তিনি যখন ফিরে আসেন, তিনি কিন্তু তখন সর্বপ্রথম এসেছিলেন এই সরহদি উদ্যানে। আমরা পরিবারের সদস্য অপেক্ষা করেছিলাম, আমার মা অপেক্ষা করেছিলেন কখন আমার বাবা যাবেন ঘরে। কারণ 25শে মার্চ শুধু গণহত্যায় চালায়নি, স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর জাতির পিতাকে যেভাবে গ্রেপ্তার করে, ঠিক আমার মাকেও গ্রেপ্তার করে 18 নম্বর রোডের একটি বাসায় বন্দি করে রেখেছিল। 16ই ডিসেম্বর বাংলাদেশের মানুষ মুক্তি পায়, আর আমরা মুক্তি পেয়েছিলাম 17ই ডিসেম্বর। সেই থেকে অপেক্ষার পালা, সেই অপেক্ষা শেষ হয় 10ই জানুয়ারি। বাংলার অবিসম্বাদিত নেতা ফিরে আসেন তার আপন মানুষের কাছে। বাংলার মানুষ ফিরে পান তার নেতাকে। আমরা ফিরে পেয়েছিলাম আমার বাবাকে। এই ঐতিহাসিক সরহদি উদ্যানে দাঁড়িয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ কিভাবে পরিচালিত হবে, কোন আদর্শ নিয়ে বাংলাদেশ চলবে, কি কি লক্ষ্য বাস্তবায়ন করবেন, সেই ঘোষণা জাতির পিতা এখানে দিয়েছিলেন।
এবং তিনি বলেছিলেন, আমি কোট করছি, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন, আনকোট। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজে আত্মনিবেদন করেন। একটি বিধ্বস্ত দেশকে যখন গড়ে তুলে জাতির পিতা অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান, বাংলাদেশ এই বিধ্বস্ত একটি বাংলাদেশ, সেই দেশেও জাতির পিতার নেতৃত্বে প্রথম প্রবৃদ্ধির হার 7% অর্জিত হয়েছিল। দেশের মানুষ নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল। প্রতিটি ক্ষেত্রে একটি উন্নয়নের আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের মনে জাগ্রত হয়েছিল। যখন মানুষ সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে স্বজন হারাবার বেদনা বুকে নিয়েও এই দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করে, তা বাস্তবায়নের কাজ শুরু হয়, ঠিক সেই সময় নেমে আসে অন্ধকার 15ই আগস্ট 75। জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। আপনারা জানেন যে আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। এই 75-এর হত্যাকাণ্ডের পর বাংলাদেশে কি ঘটেছিল? হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি, সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা। স্বাধীনতার সংগ্রামে এবং মহান মুক্তিযুদ্ধে যারা ওই হানাদার পাকিস্তানি বাহিনীর দোষর ছিল, যারা আমার মা বোনদেরকে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, যারা গণহত্যা চালিয়েছিল, যারা এদেশের মানুষকে খুন করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল, এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার যারা ওই হানাদার পাকিস্তানি বাহিনীকে গ্রামের পথ দেখিয়ে বিভিন্ন অঞ্চলে নিয়ে গিয়েছিল, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়েছিল এবং মানুষ হত্যা করেছিল, সেই সমস্ত যুদ্ধাপরাধী তাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। অনেকেই কারাগারে বন্দী ছিল, অনেকে নাগরিকত্ব বাতিল হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় আমাদের 15ই আগস্টের পর এই হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে জেনারেল জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই যুদ্ধ অপরাধীদের মুক্ত করে দেয়। যারা পাকিস্তানের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, জাতিসংঘে গিয়েও পর্যন্ত চেষ্টা করেছিল বিশ্ব জনমত গড়ে তুলতে, সেই সমস্ত স্বাধীনতা বিরোধী এবং যারা যুদ্ধ অপরাধী তাদেরকে মন্ত্রী বানায়, উপদেষ্টা বানায়। আর বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, সমস্ত উন্নয়ন থমকে যায়। একের পর এক কু এবং ষড়যন্ত্র হতে থাকে। 19টা কু হয়েছিল এই বাংলাদেশে। সারা রাত কারফিউ, জিয়াউর রহমান প্রতি রাতে কারফিউ দিয়ে দেশ চালাতো। সেই সকাল রাত 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ ছিল। এদেশের মানুষের স্বাধীনভাবে চলার কোনো ক্ষমতাই ছিল না। মানুষের স্বাধীনতা কেড়ে নেয় মেধাবী ছাত্র, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে, অর্থ তুলে দিয়ে, বিপথে পরিচালিত করে, তাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে যা তার রাজনৈতিক অভিলাষ পূর্ণ করার চেষ্টা করে। একদিকে সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ চালায়, অপরদিকে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী ধরে নিয়ে হত্যাকাণ্ড চালায়। আর এই সাথে সাথে এদেশের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে, তাদেরকে বিপথে পরিচালিত করে। এইভাবে দেশের সমস্ত কিছু ধ্বংসের দিকে নিয়ে যায়। অর্থাৎ বাঙালি যে যুদ্ধ করে জয়ী হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে, সেই বিষয়টাই যেন তারা মানতে পারে নাই। অথচ এই বাংলাদেশের মানুষ জাতির পিতাটাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। একটি স্বাধীন দেশ হবে উন্নত সমৃদ্ধ, একটি স্বাধীন জাতি হবে উন্নত শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে
সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে। অথচ আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে ৭৫-এর পর যারাই ক্ষমতা এসেছে শুধু ক্ষমতাকে ভোগের বস্তু বানিয়েছে, নিজেদের আখের গোছানো, নিজেদের বিত্ত বৈভব তৈরি করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। আর এদেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্র হয়েছে, শোষিত বঞ্চিত হয়েছে। না শিক্ষা দীক্ষা, না স্বাস্থ্যসেবা, না দেশের উন্নতি, না মাথা গোঁজা ঠাঁই, কিছুই এদেশের মানুষের ছিল না। অথচ জাতির পিতা কি স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন? তিনি তো কখনো নিজের কথা ভাবেননি। বাংলার মানুষের কথা বলতে গিয়ে বারবার জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছেন। এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, এদেশের মানুষ উন্নত জীবন পাবে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বিশ্বসভায় বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে যেভাবে সম্মান পেয়েছিল, সেইভাবে একটি সম্মানিত জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। কিন্তু যারা ৭৫-এর পর ক্ষমতা এসেছে তারা এ জাতিকে কখনো মাথা উঁচু করে চলতে দিতে চায় নাই। কারণ তারা বাংলাদেশে থাকলেও তাদের মন এবং আত্মা ছিল ওই পাকিস্তানিদের সাথে। তাদের ওই পদলেহন করে, তাদের পদতুষ্টি করেই তারা থাকতে চেয়েছে, আর বাংলাদেশের মানুষকে করেছে বঞ্চিত। জাতির পিতা যদি বেঁচে থাকতেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি অন্তত ২৫-৩০ বছর আগেই এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠত। বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত জীবন পেত। যেভাবে তিনি স্বাধীনতা এনেছিলেন সেইভাবেই এ দেশের অর্থনৈতিক উন্নতি তিনি করতে পারতেন, কিন্তু তা তাকে করতে দেওয়া হয় নাই। ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস মুছে ফেলেছিল। মন গড়া বিকৃত ইতিহাস দিয়ে আমাদের মানুষের চরিত্রকে বিকৃত করার চেষ্টা করা হয়েছিল। বাংলার মানুষ কখনো কোনোদিন অন্যায়কে মেনে নেয় নাই। তাই ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে। ২১ বছর পর সরকার গঠন করে আমরা এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ শুরু করি। জাতির পিতার যে স্বপ্ন ছিল এদেশের মানুষ, প্রতিটি মানুষ অন্ন পাবে, আমরা প্রতিটি মানুষের মুখে আল্লাহর রহমতে অন্ন তুলে দিতে সক্ষম হয়েছি। আজকে আর ক্ষুধার জ্বালায় মানুষ কাতর হয় না। যারা হত দরিদ্র তাদেরকে আমরা বিনা পয়সায় খাবার দিই। বাংলাদেশের মানুষ জাতির পিতা চেয়েছিলেন আশ্রয় পাবে, আমরা তারই আদর্শ বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। এদেশের মানুষ, প্রতিটি মানুষ যেন গৃহ পায়, গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ, নিঃস্ব মানুষ, তাদেরকে আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি। ভূমিহীনদের মাঝে আমরা ভূমি বিতরণ করছি, তাদেরকে আমরা একটি আশ্রয় এবং ঠিকানা দিচ্ছি। এখনো যারা গৃহহারা আছে আল্লাহর রহমতে আগামীতে তাদের প্রত্যেককে আমরা ঘর তৈরি করে দেব, একটি মানুষও গৃহহারা থাকবে না। জাতির পিতা চেয়েছিলেন এদেশে কোনো মানুষ রোগে ধুকে ধুকে মারা যাবে না, প্রতিটি মানুষ চিকিৎসা পাবে, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলেন। আল্লাহর রহমতে আমরা কমিউনিটি ক্লিনিক করেছি, রেফারেল সিস্টেম চালু করেছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিয়েছি। আজকে মানুষ ঘরের কাছে বসে চিকিৎসা পাচ্ছে, উন্নত চিকিৎসা যাতে পায় তার ব্যবস্থা নিয়েছি। এমনকি মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, গবেষণা হচ্ছে, আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করেছি। মানুষের আজকে মাতৃ মৃত্যু হার হ্রাস পেয়েছে, শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে। আমরা এদেশের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য লেখাপড়া শিখতে পারি, যেটা জাতির পিতা চেয়েছিলেন। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে একটি জাতিকে সুশিক্ষিত করতে হবে।
সেই সুশিক্ষিত করবার জন্য ইতিমধ্যেই আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমরা বিভিন্ন জেলায় জেলায় অন্তত বৃহত্তর জেলাগুলি সরকারি বা বেসরকারিভাবে সেই জেলায় আমরা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আর এই বিশ্ববিদ্যালয় আমরা করে দিচ্ছি বহুমুখী, বিভিন্ন নতুন নতুন সাবজেক্টে আজকে বিশ্ববিদ্যালয় হচ্ছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আজকে বাংলাদেশে 3টি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে। একটি আমরা করেছি, আর রাজশাহী চট্টগ্রামে হচ্ছে। আগামীতে প্রতি বিভাগে একটি করে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি, মেরিটাইম বিশ্ববিদ্যালয় করেছি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করেছি, বেসরকারিভাবে ফ্যাশন এবং ডিজাইন বিশ্ববিদ্যালয় করা হয়েছে। আমরা সমুদ্র গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট তৈরি করে দিয়েছি। বিভিন্নভাবে বহুমুখী শিক্ষা যাতে আমাদের ছেলেমেয়েরা পায় তার ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের ছেলেমেয়েরা যাতে উচ্চ শিক্ষা পায় তার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত যেমন বৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে আমরা উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছি, যেটা আমাদের ছেলেমেয়েরা আরও ভালো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আমি জানি যখন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, 2008 সালে নির্বাচনে ইস্তেহারে এই ঘোষণা ছিল। অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছিলেন, কিন্তু আজকে আমরা প্রমাণ করেছি যে কথায় না, আমরা কাজে বিশ্বাস করি আর যা ওয়াদা করি তা পালন করি। আজকে সকলের হাতে মোবাইল ফোন, আজ কম্পিউটার শিক্ষা আমরা দিয়েছি। এমনকি আমাদের ছেলেমেয়েরা দেশে বসে আউটসোর্সিং এর মাধ্যমে যেন কর্মসংস্থান হয় তার জন্য আমরা ট্রেনিং দিচ্ছি। লার্নিং অ্যান্ড আর্নিং এই নামে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করবে, অর্থ কামাই করবে, সচ্ছলতা আসবে, দেশে বিদেশে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। অন্তত 10টা ভাষায় আমরা অ্যাপ তৈরি করে দিয়েছি, যাতে যে কোনো ভাষা যে পছন্দ করে সেই ভাষা শিখতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের লক্ষ্য যে এদেশে ছেলেমেয়েরা আরও উন্নত জীবন পাবে এবং সুন্দরভাবে বাঁচবে। আর লেখাপড়া শেখার জন্য বাবা মা যাতে কোনো কষ্ট না হয়, তাদের জন্য টাকা পয়সা খরচ করতে না হয়, সেই কারণে আমরা প্রাইমারি থেকে, প্রাইমারি শুধু না, প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই বিতরণ করছি। আমি জানি না পৃথিবীর কোনো দেশে কেউ একসাথে আমরা যত বই দেই তত বই দিতে পারে কি না, পৃথিবীর কোনো দেশ এই দৃষ্টান্ত দেখাতে পারবে না। এইবারেও আমরা যেমন 2017 সালের 1 জানুয়ারি আমরা আমাদের ছাত্রছাত্রীদের হাতে 36,82,82,245 খানা বই বিনা মূল্যে ছাত্রছাত্রীর হাতে তুলে দিয়েছি। আল্লাহর রহমতে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে, আর কোনো কোনো ক্ষেত্রে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা একটু বেশি বেড়ে গেছে। সেই জন্য আমি ছাত্রদেরও বলবো তাদেরও আরও পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমরা 6,26,35,929 জন ছাত্রছাত্রীকে এই বই আমরা বিনা পয়সা দিয়েছি, এবং আমরা বৃত্তি দিয়ে যাচ্ছি। যারা অন্ধ, ব্রেইল বই ছাপিয়ে দিচ্ছি। এমনকি আমাদের নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, অন্তত 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আমরা বই দিচ্ছি। এভাবে আমরা বই বিতরণ করে আমাদের ছেলে মেয়েদের পড়ার সুযোগ করে দিচ্ছি, আর বাবা মায়ের বোঝাটা লাঘব করে সে দায়িত্ব আমরা নিচ্ছি। এভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 10ই জানুয়ারি জাতির পিতা যে কথা বলেছিলেন এই সরহদি উদ্যানে, ঠিক সেইভাবে তিনি আমাদের মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানে
বাংলার জনগণের প্রতিটি মৌলিক অধিকারের কথা বলা আছে। আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের যে অর্থনৈতিক নীতিমালা দিয়েছি, জাতির পিতার সেই নীতি আদর্শের উপর ভিত্তি করে সেই অর্থনৈতিক নীতিমালা নিয়ে আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। যখন আমরা প্রথম সরকারে আসি তখন আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিই এবং তা আমরা বাস্তবায়ন করি। আমরা দ্বিতীয়বার ক্ষমতায় এসে ষষ্ঠ পঞ্চবার্ষিকী প্রণয়ন করে সেটাও আমরা বাস্তবায়ন করেছি এবং এখন আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করেছি। সেই সাথে দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি এবং আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে শুধু রাজধানী ঢাকা শহর না, একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ তারা যেন দারিদ্র্যের হাত থেকে উঠে দাঁড়াতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি, আর যার শুভ ফল মানুষ পাচ্ছে। আজকে একটা গ্রামের মানুষও তার জীবন মান ধীরে ধীরে উন্নত হচ্ছে। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উঠে এসেছে। এখন আমাদের গ্রামেও অনেক সময় যদি কাউকে হতদরিদ্র বলা হয় তারা আপত্তি জানায় যে এখন আর কেউ হতদরিদ্র না। হতদরিদ্রের সংখ্যাও আমরা কমিয়ে 12 ভাগে এনেছি, আর দারিদ্রের হার 22 ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য এই দারিদ্রের হার আমরা আরও অন্তত 7-8 ভাগে কমিয়ে 14-15 ভাগে যাতে নেমে আসে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বাজেট দিয়েছি। আমরা 5 গুণের মতো বাজেট দিয়েছি। 16-17 অর্থ বছরে আমরা যে বাজেট দিয়েছি, আমরা 3,40,605 কোটি টাকার বাজেট দিয়েছি। আর আমাদের উন্নয়ন বাজেট 1,40,000 কোটি টাকা, যার ফলে আজকে সারা দেশে উন্নয়ন হচ্ছে। জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত রাস্তাঘাট, পুল, ব্রিজ যাতে হয়, সমগ্র বাংলাদেশে একটি যোগাযোগ ব্যবস্থা যাতে গড়ে ওঠে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং যা বাস্তবায়ন হচ্ছে, যার শুভ ফল মানুষ পাচ্ছে। বিদ্যুতের জন্য হাহাকার ছিল। প্রথমবার যখন সরকারে আসি 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আমরা ব্যবস্থা নিলাম, আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বিদ্যুৎ উৎপাদন 1600 মেগাওয়াট থেকে আমরা 4300 মেগাওয়াটে উন্নীত করে গেলাম। 2001-এ আমরা যখন আমাদের 5 বছর শেষ করে ক্ষমতা হস্তান্তর করি তখন আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপরে তুলেছিলাম। মূল্যস্ফীতি ছিল 1.59 ভাগ, আর বিদ্যুৎ উৎপাদন 4300 ভাগ, সাক্ষরতার হার 65.5 ভাগ। আমরা এভাবে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য রেখে আমরা এসেছিলাম। 7 বছর পর 2007-এ এমার্জেন্সি হলো, 2008-এ নির্বাচন হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলো। সেই নির্বাচনে জয়ী হয়ে যখন আমরা 2009 সরকার গঠন করি, আমরা কি দেখলাম? 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল। মানুষকে কি দিয়েছে? যে বিদ্যুৎ 4300 মেগাওয়াট ছিল সেটা নেমে গেছে 3200 মেগাওয়াটে। সাধারণত মানুষ উন্নতি করে, সামনের দিকে এগোয়। আমরা দেখলাম বিএনপি পিছনের দিকে চলে গেছে বিদ্যুৎ উৎপাদনে। কথা বলে ভূতের পা নাকি পিছন দিকে চলে, তো ওরাও কি ভূত হয়ে গিয়েছিল কিনা আমি জানি না, তারা পিছনে নিয়ে গেল। সাক্ষরতার হার 65.5 ভাগ, এসে পেলাম কত? 44-45 ভাগ। সাক্ষরতার হারও কমিয়ে দিয়েছে। এমন হতে পারে যে বিএনপির নেত্রী সবসময় ভাবতেন, তিনি তো ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছিলেন 2 সাবজেক্টে, অঙ্ক আর উর্দু।
এই উর্দু আর অঙ্ক ছাড়া আর কিছু পাস করে নাই। তো ওনার মনে বোধহয় একটা ব্যথা আছে যে আমি পাস করি নাই, তো ছেলেমেয়েরা পাস করবে কেন, তা থাক পড়াশোনা কমে যাক। তাই দিল কমিয়ে, সাক্ষরতার হার কমে গেল আবার সেই 40-45 ভাগে, যা আমরা 96 সালে পেয়েছিলাম। ঠিক এভাবে খাদ্য উৎপাদন 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত রাখলাম। 7 বছর পরে এসে দেখি 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। কোথায় গেল সে খাদ্য? আর বিদ্যুৎ উৎপাদন তো কমেই গেল। এভাবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে তারা পিছিয়ে দিল। পিছিয়ে দেবে না কেন? বিএনপি যখন ক্ষমতায় গেল, তাদের দোসরকে জামাতে ইসলামী, তারা কারা? যুদ্ধাপরাধী। ওই যুদ্ধাপরাধী হিসেবে যাদের বিচার হয়েছে, যাদের ফাঁসি রায় কার্যকর হয়েছে, তারাই ছিল খালেদা জিয়ার ক্যাবিনেটের মন্ত্রী। কিভাবে একটা যুদ্ধাপরাধীকে মন্ত্রী বানায়? আর তারা কেন আমাদের দেশকে এগোতে দেবে? তাই দেশকে পিছিয়ে দেওয়া, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, জঙ্গিবাদ, বাংলাভাই সৃষ্টি ছাড়া আর ওই অস্ত্র পাচার ছাড়া আর কিছুই তারা করতে পারে নাই। সন্ত্রাস যেভাবে তারা করেছে, সেই ছোট্ট 6 বছরের রাজুফা থেকে শুরু করে গণধর্ষণের শিকার হয়েছে দেশের মা বোনেরা। ঠিক হানাদার পাকিস্তানি বাহিনী যা করেছে তারই দোসর 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি ওই একই কাজ করে গেছে। দেশের উন্নয়ন করবে কিভাবে যদি লুটপাটে ব্যস্ত থাকে? আমরা দিয়েছি বিদ্যুৎ, আর বিএনপি দিয়ে গিয়েছিল খাম্বা। খাম্বা কেন? বিদ্যুৎ নাই, খাম্বা কিনে টাকা শেষ। খাম্বা ছিল বিএনপি নেত্রীর ছেলের কোম্পানি, খাম্বা বানাতো আর খাম্বা দিত। রাস্তার পাশে শুয়ে আছে খাম্বা, বিদ্যুতের খবর নাই। এটাই ছিল বাংলাদেশের চেহারা। 7 বছর পর আমরা যখন সরকারে আসি, আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। খাদ্য ঘাটতির দেশকে আজকে আমরা উদ্বৃত্ত খাদ্যের দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, আর বিদ্যুৎ উৎপাদন 15,135 মেগাওয়াট বিদ্যুৎ এখন আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আজকে বিদ্যুতের হাহাকার নেই। আজকে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, শিক্ষার পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আমরা কঠোর হস্তে সন্ত্রাস দমন করছি। আর তারা কি করেছিল? মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা জানেন যে 2013, 2014, 2015 এক সময় বিএনপি নেত্রী আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, মানুষের উপর জুলুম করেছে। তার কাজ একটাই ছিল, ইলেকশন ঠেকাবে। কেন ইলেকশন ঠেকাবে? নির্বাচনের সময় এসেছে, নির্বাচন হবে। তিনি নির্বাচন করতে দেবেন না, নিজেও করবেন না। এই কথা বলে আন্দোলনের নামে মানুষ হত্যা শুরু করলো। আবার 2014-তে 582টা স্কুল পড়ালো, সব প্রিজাইডিং অফিসার তাকে হত্যা করলো। ছাত্র শিক্ষক থেকে শুরু করে সাধারণ জনগণ কেউ তার হাত থেকে রেহাই পায়নি। এই হত্যাযজ্ঞ চালিয়ে নির্বাচন ঠেকাতে পারল না। এরপর 2015 সাল, এই 2015 সালে আবার শুরু করলো তাণ্ডব। তিনি, তার বাসা গুলশানে, অফিসও গুলশানে। তিনি বাসা ছেড়ে অফিসে এসে বসলেন। কি বললেন? আওয়ামী লীগ সরকার উৎখাত না করে ঘরে ফিরবে না। আর সেই সরকার উৎখাত করবে কি করে? মানুষ খুন করে। হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললো। পেট্রোল দিয়ে, পেট্রোল বোমা মেরে তিনি মানুষ পুড়িয়েছেন। তার হাতে কলেজ ছাত্র অভি, 6 বছরের রূপা, অন্তঃসত্ত্বা নারী মনোহরা এবং তার গর্ভের বাচ্চা, তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলতাফ, যার বাড়ি গাইবান্ধা, তাকে হত্যা করলো। স্কুল শিক্ষিকা ঝর্ণা সহ বহু মানুষকে হত্যা করেছে। বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার, গাড়ি ড্রাইভার সহ
বিভিন্ন খেটে খাওয়া মানুষ, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। প্রায় 231 জনকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছিল সেই সময় খালেদা জিয়া। ইডেন কলেজের ছাত্রী শারমিন আক্তার, ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম, 12 বছরের রাকিব নাজিম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুন্তলা শিকদার, শিশু জুই, স্কুল ছাত্রী অন্তু বড়ুয়া, স্কুল ছাত্র অনিক ও হৃদয় সহ হাজার হাজার মানুষ তাদের ওই পেট্রোল বোমায় আহত হয়েছে, পুড়েছে। মানুষকে বোমা মেরে আহত করেছে। প্রায় 3036 জন মানুষকে এইভাবে বোমা মেরে, পেট্রোল বোমা মেরে নানাভাবে আহত করেছে খালেদা জিয়া। 29টা রেলগাড়িতে আগুন দিয়েছে, রেল লাইনে আগুন দিয়েছে, 9টি লঞ্চে আগুন দিয়েছে। 23 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ, বিজিবি, এমনকি গোয়েন্দার মানুষ, তাদেরকে হত্যা করেছে। এই হত্যাযজ্ঞ ধ্বংস চালিয়ে শুধু রেহাই পায়নি, মসজিদে আগুন দিয়েছে, শত শত কোরআন শরীফ পুড়িয়েছে। এই বাইতুল মোকাররম মসজিদ, সেখানে আগুন দিয়েছে, তারই সামনে যে হকাররা কোরআন শরীফ বিক্রি করে শত শত কোরআন শরীফ পুড়িয়েছে। এটাই ছিল খালেদা জিয়ার আন্দোলন। এবং এরপর যখন জনগণ প্রতিহত করতে শুরু করলো, তখন তিনি জনগণের হাতে এই ধাক্কা খেয়ে অফিস ছেড়ে কোর্টে মামলা হাজিরা দিয়ে ঘরে ফিরে গেলেন। কাজে তার মুখে গণতন্ত্রের কথা, যে মানুষ হত্যা করে এবং যারা এই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায়, যাদের ফাঁসি হয়, অথচ তারা ছিল তার মন্ত্রী, তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা, এটা কোনোদিন মানায় না। তারা সন্ত্রাসী, জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে। কাজে বরং বাংলার জনগণই একদিন এদের বিচার করবে, গণ আদালতে এদের বিচার হবে। আমি খালেদা জিয়ার একটা কথা জিজ্ঞাসা করি, এতিমের টাকা চুরি করে খেয়েছেন, এতিমের নামে টাকা এসেছে, মামলায় হাজিরা দিতে যান, একদিন যান তো 10 দিন যান না, পালিয়ে বেড়ান, ব্যাপারটা কি? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ। কাজে তার কাছ থেকে আমাদেরকে রাজনীতি শিখতে হবে বা গণতন্ত্রের ভাষা শিখতে হবে, সেটা কোনোদিন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে দেশের মানুষ শান্তিতে আছে, দেশের মানুষ স্বস্তিতে আছে, আজকে দেশের মানুষ সুন্দর জীবনের স্বপ্ন দেখে। আর মানুষ যখন ভালো থাকে তার মনে তখন অন্তর্জ্বালা সৃষ্টি হয়, এটাই হচ্ছে দুর্ভাগ্যের। আমরা একটা কথা বলতে চাই যে জাতির পিতা 10ই জানুয়ারি এই শরৎ উদ্যানে দাঁড়িয়ে যে রূপরেখা দিয়েছিলেন, বাংলাদেশকে তিনি যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চেয়েছিলেন, আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ ঠিক সেইভাবেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য। এই বাংলাদেশে কোনো জঙ্গিদের স্থান হবে না, এই বাংলাদেশে কখনো কোনো সন্ত্রাসের স্থান হবে না। তার জন্য আমরা এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং মসজিদের ইমাম সহ শিক্ষক, অভিভাবক সকলের কাছে আমি আহ্বান জানাই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এ পথে যেন কেউ না যায়, তার জন্য সেইভাবেই শিক্ষা দিতে হবে মানুষকে, যে যেন শান্তির পথে থাকে। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে কখনো ওই মানুষ হত্যা শিখায় না। বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, শেষ বিচার তার হাতে। কে ভালো করে না করে তিনি বিচার করবেন। ইসলামে আত্মহত্যা মহাপাপ, অথচ আজকে যারা এই ধর্মের নামে সন্ত্রাস করছে অথবা আত্মঘাতী হচ্ছে, যারা মনে করে আত্মঘাতী করেই একের বেহেশতে চলে যাবে, তারা কখনো বেহেশতে যাবে না, বরং তারা দোজখে যাবে। এটা ইসলাম কখনো এই আত্মঘাতী হওয়া বা সন্ত্রাস বা মানুষ খুন করা, এটাকে কখনো প্রশ্রয় দেয় না। ইসলাম শান্তির ধর্ম। কাজে এই দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ তার ধর্ম
শান্তিপূর্ণভাবে পালন করবে এবং ইসলাম সেই সৌহার্দ্যের ধর্ম, সেইভাবেই আমাদের শিক্ষা। কাজে সেভাবে প্রত্যেকে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট। আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই, কিন্তু তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। 2021 আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই। বাংলাদেশে দারিদ্র্যের হার আমরা কমাবো, সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করব, প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখবে, বাংলাদেশের মানুষ খাদ্য নিরাপত্তা পাবে, পুষ্টি পাবে, বাংলাদেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ শুধু মুখে না, আজকে মানুষ যেভাবে ব্যবহার করছে ডিজিটাল, প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে, প্রতিটি স্কুল কলেজ সব জায়গায় আমরা এই ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা, ব্যবসা বাণিজ্য সব কিছু যাতে চলতে পারে তার ব্যবস্থা করে দেব। গ্রামকে আমরা শুধু গ্রাম হিসেবে না, প্রতিটি গ্রামই একটি নগর হিসাবে গড়ে উঠবে, গ্রামের মানুষও উন্নত জীবন পাবে, সেটা আমরা নিশ্চিত করব। সমগ্র বাংলাদেশই হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। কাজে আজকের এই দিন, যেদিন জাতির পিতা ফিরে এসেছিলেন ওই কারাগার থেকে তার জনগণের কাছে, সেই দিনকেই স্মরণ করে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই, আমার 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, আমার 2 লাখ মা বোন যাদের মহৎ ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছে, স্বজন হারিয়েছেন, তাদেরকে আমি সালাম জানাই। এবং আমাদের প্রতিজ্ঞা আজকের দিনে, আজকে পিতা আমাদের দেশ দিয়ে গেছেন, আমাদের একটি অঙ্গীকার তার কাছে, এই দেশকে আমরা তার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলব। আজকের দিনে এই প্রতিজ্ঞা নিয়েই আমার বক্তব্য এখানেই শেষ করছি।